আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দীর্ঘ অনেক দিন পর, মানে দীর্ঘ ছুটির পরে ঈদের আমরা আমাদের নির্ধারিত ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে চলে আসলাম। নতুন রুটিন তোমাদেরকে দেওয়া হয়েছে। প্রতি শুক্র এবং শনিবার রাত 9টা 15 বাজে তোমাদের ক্লাসটা শুরু হবে। দেখো, আজকে হচ্ছে তোমার পার্ট 8। ওকে, আজকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নাম্বার 8। এর আগে হচ্ছে আমরা 7টা ক্লাস নিয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, এবং সবগুলো ক্লাসে কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে। নোটশিট গুলো হচ্ছে ওয়েবসাইটে যুক্ত করা রয়েছে, এবং ইউটিউবেও তোমার হচ্ছে ফ্রিতে আপলোড দেওয়া আছে ক্লাসগুলো। তো তোমরা হচ্ছে যারা বিগত 7টা ক্লাস করো নাই ফ্রি হ্যান্ড রাইটিং এর, তারা অবশ্যই করে নিতে পারো। আমি হচ্ছে একেবারে পড়ার দিকে চলে যাব। হ্যাঁ, আর ফ্রি হ্যান্ড রাইটিং এর কিন্তু আর সামনে বেশি ক্লাস নাই। আমরা হচ্ছে এখনো 4টা থেকে 5টা ক্লাস নিব, এবং শেষের ক্লাসগুলোতে আমরা প্রচুর প্র্যাকটিস করব। ওকে, প্রচুর প্র্যাকটিস করবো, এবং পরবর্তী যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো একদম শেষের ক্লাসগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করবো। এখন বিগত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা শুরু করব। এই যে হাউ টু, কিভাবে কোনো কিছু করতে হয়, এটার ব্যবহার পর্যন্ত সম্ভবত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে এখান থেকে শুরু হবে, ইউজ টু এর ব্যবহার থেকে শুরু হবে। হ্যাঁ, আমরা কিছু ওয়ার্ড এবং ফ্রেজেসের ব্যবহার শিখছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে কি ইউজ টু। সেটাকে ইউজ টু। ওকে, যারা ক্লাসে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিতে পারো। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে রয়েছে ইউজ টু এর ব্যবহার। তো দেখো, ইউজ টু এর গ্রামার অনুযায়ী কি, ইউজ টু এর গ্রামার অনুযায়ী অর্থটাও চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? দেখো বিষয়টা কি হবে আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে ইউজ টু এর পরে তোমার যদি ইউজ টু এর পরে, দেখো ইউজ টু এর পরে যদি ভার্বের 1 নম্বর ফর্ম তুমি বসাও, তাহলে অর্থটা কেমন হবে? অর্থ হবে অতীতে কোনো কাজ প্রায়ই হতো। অর্থাৎ অতীতে কোনো কাজ প্রায়ই হতো, প্রায়ই করতো, প্রায় ঘটতো। হ্যাঁ, এই অর্থ তখন প্রদান করবে। তাহলে ইউজ টু, জাস্ট ইউজ টু এর পরে তুমি যদি ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করো, তাহলে অতীতে মানে অতীতকালে, পাস্টে কোন একটা কাজ প্রায় ঘটতো, প্রায় হতো, হ্যাঁ প্রায় করতো, এরকম একটা মিনিং দিবে। তুমি এখানে হচ্ছে দেখো বলতেছে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম, কিন্তু এখন আর খেলি না। আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম বলতে মানে অতীতে, আগে আমি হচ্ছে প্রায় বিকালে দেখা যেত কি ফুটবল খেলতাম, কিন্তু এখন আর খেলা হয় না বিভিন্ন কারণে, এরকম একটা জিনিস। আবার বলতেছে সে আগে ধূমপান করতো। মনে করো আগে অভ্যাস খারাপ ছিল, সঙ্গদোষে খারাপ হয়ে গিয়েছিল, তো বন্ধুদের সাথে প্রায় সে হচ্ছে আড্ডা দিত, ধূমপান করতো, একাকী থাকলেও ধূমপান করতো, মানে প্রায় করতো ধূমপান, মানে বিড়ি খাওয়ার কাজটা প্রায় করতো আর কি। ঠিক আছে, কিন্তু সে অনেক আগে বাদ দিয়ে দিয়েছে, মানে এখন আর করেন আর কি। সো অতীতে কোনো কাজ এরকম প্রায় হতো, ঘটতো, করতো, এরকমটা যদি অর্থ হয় আমাদের বাংলায়, এবং এই ধরনের বাংলা বাক্যকে যদি আমাদেরকে ট্রান্সলেট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? যে ইউজ টু প্লাস V1 ইউজ করতে হবে। যেমন এখানে বলছে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। আচ্ছা, তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? তোমরা তো জানো, যারা হচ্ছে বিগত ক্লাসগুলো করেছো তারা তো সব জানো। বেসিক কথাবার্তা কিন্তু সব বিগত 7টা ক্লাসে বলা হয়ে গেছে। যারা আজকে নতুন, হ্যাঁ, তারা অবশ্যই কাইন্ডলি হচ্ছে বিগত ক্লাসগুলো করে নিবা। আর হচ্ছে তোমরা যদি আমাদের কোর্সটা ফ্রি আর কি, ফ্রিতে সকল ম্যাটেরিয়ালস ক্লাসগুলো পাইতে চাইলে হচ্ছে আমাদের পেজে নক দিলে হবে, আর একেবারে না পারলে আমাকে নক দিবা। এই যে এটা হচ্ছে আমার আইডি, এটাতে নক দিবা। ওকে, খালিদ সাইফুল্লাহ। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। হ্যাঁ, তাহলে বাংলা বাক্যের শুরুতে না সাবজেক্ট থাকে আই, তাহলে যে আই। এবার কি বলতেছে এখানে, যে কোনো কাজ করতাম, তাহলে আমার এখানে ইউজ করতে হবে। আর ভার্ব কোথায়? বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, খেলাটা ভার্ব। সো আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আচ্ছা, কি খেলতাম? ফুটবল। এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কি প্রতিদিন বিকালে, এভরি আফটারনুন। এরপরে ট্রান্সলেশন এগুলো তোমরা পারবা, খুবই সহজ জিনিস। যে কিন্তু এখন আর খেলে না, বাট নাও আই ডোন্ট, এখন আর খেলি না। আচ্ছা, এখন এরপরে বলতেছে কি যে সে আগে ধূমপান করতো, এটার ইংরেজি কি হবে? হি ইউজড টু স্মোক। হ্যাঁ, বাট হি কুইট ইয়ার্স অ্যাগো। দেখো ইয়ার্স অ্যাগো শব্দের অর্থ হচ্ছে অনেক আগে, হ্যাঁ, কয়েক বছর আগে, অনেক আগে, years ago. ওকে, সো হি কুইট ইয়ার্স অ্যাগো, সে অনেক আগে বাদ দিয়ে দিছে, এরকম আর কি। তাহলে ইউজড টু এর ব্যবহারটা শিখলা। আমি কিন্তু বিস্তারিত ট্রান্সলেশনটা বোঝাচ্ছি না, কারণ এগুলো আগেই বোঝানো হয়ে গিয়েছে, আমি জাস্ট ব্যবহারটা শেখাচ্ছি এখানে। তাহলে কোনো কাজ আগে প্রায়ই করতাম। হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম তখন আমি কি
নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতাম, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে বন্ধুদের সাথে একসাথে কি কলেজে যেতাম, স্কুলে যেতাম, ঠিক আছে কিনা। মেয়েদের সাথে জুতা চালাচালি খেলতাম। খেলছো তোমরা জুতা চালাচালি? খেলছো কেউ? হ্যাঁ, তোমাদের যাদের গ্রাম অঞ্চলে বাসা, আমি কিন্তু ছোটবেলায় খেলছি আমাদের বন্ধু বান্ধবীদের সাথে, বিশেষ করে এই জুতা চালাচালি খেলছি কিন্তু। এরপরে আরো অনেক খেলা আছে। ছোটবেলায় শৈশবে অনেক খেলা করেছি। গাদি খেলা আছে এক ধরনের, গোল্লা ছুট আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। তো আমরা এগুলো কিন্তু অতীতে প্রায়ই দেখা যেত খেলতাম, কিন্তু এখন আর কিন্তু খেলা হয় না, বয়স হয়ে গেছে, তাই না? বিয়ের বয়স হয়ে গেছে, এখন কি আর খেলাধুলা করা যায়? আচ্ছা, এবার আমরা হচ্ছে পরেরটাতে যাই। পরেরটাতে যাই বলতে এটা আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। যারা পারো, যারা বুঝতে পেরেছো বিষয়টা, তারা তো অবশ্যই একটু ক্লিয়ার লিখে জানাবা, যে ভাই বুঝতে পারছে, এবং এটাকে একটু ট্রান্সলেট করবা। তো আমি সময় যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে বেশি, তো আমি হচ্ছে এক কাজ করি যে আমি নিজে করে দিই। দেখো, সে আগে অনেক গল্পের বই পড়তো, হ্যাঁ। তার মানে আগে পড়াশোনা, আগে ফোন টোন ছিল না, হ্যাঁ, আগে ফোন ছিল না, রিলস দেখার কিচ্ছু ছিল না। তো সে হচ্ছে দেখা যেত গল্পের বই, একাডেমিক বই পড়তে। এখন ফোন কিনে দিয়েছে, এখন সারাদিন রিলস দেখে। যেমন তোমরা সারাদিন রিলস দেখো, একদম নির্লজ্জের মতো একটার পর একটা দেখতে থাকো। হ্যাঁ, সামনে যে পরীক্ষা আছে, কোনো চিন্তা, কোনো টেনশন নাই, ঠিক আছে? নো টেনশন, ডু ফুর্তি, তাই না? এরকম টাইপ অবস্থা হয়েছে তোমাদের। আর 26 ব্যাচ যারা আসো, ক্লাস করতেছো, তোমরা প্লিজ দয়া করে, ঠিক আছে, দয়া করে মায়া করে এই 2টা মাস একদম সময় নষ্ট করবা না। এই 2টা মাস কিন্তু তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এই 2টা মাসে সময় নষ্ট করলে এসএসসি রেজাল্ট খারাপ হয়ে যাবে, ভালো ইউনিভার্সিটি চান্স পাবে না, লাইফ শেষ। সো ভালো করে পড়াশোনা করো কাইন্ডলি। আচ্ছা, সে আগে অনেক গল্পের বই পড়তো। আচ্ছা, তাহলে হি, বাংলা ওকে শুরুতে সাবজেক্ট থাকে না, হি বসালাম। যেহেতু আগে করতো কাজটা, তাহলে ইউজ টু ব্যবহার করবো। আমি এখানে ইউজ টু লিখলাম, এই যে ইউজ টু। এবার কি লাগবে? ভার্ব লাগবে না? ভার্ব কোথায়? বাংলা ওকে শেষে, যে এই যে পড়াটা হচ্ছে আমার এখানে ভার্ব। সো রিড, হি ইউজ টু রিড, সে পড়তো, হ্যাঁ, সে পড়তো। এখন সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, কি বাকি আছে? অবজেক্ট। তো কি, কাকে, কাদেরকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়? সে আগে কি পড়তো? অনেক গল্পের বই। সো অনেক গল্পের বই, এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, তাই না? সো অনেক গল্পের বই ইংরেজি কি? ম্যানি স্টোরি বুকস, বা লট অফ স্টোরি বুকস, একটা দিলে হচ্ছে গল্পের বই, মানে হচ্ছে স্টোরি বুকস। হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হলো? হি ইউজ টু রিড ম্যানি স্টোরি বুকস, বা হচ্ছে তোমার আ লট অফ স্টোরি বুকস তুমি এখানে দিতে পারো, ঠিক আছে কিনা? এই মোটামুটি আমাদের কিন্তু ট্রান্সলেশনটা হয়ে গেল। এখন আমরা পরে চলে যাচ্ছি আরেকটা ইউজ টু এর। আমি বলেছি ইউজ টু এর গ্রামার অনুযায়ী অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং এগুলো কিন্তু ব্যবহার ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক কিছু শিখতে হয়। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে, ভালোভাবে ইংরেজি লিখতে গেলে তোমাকে অনেক বিষয় শিখতে হবে। তো আমরা মোটামুটি সবগুলো বিষয় শেখার চেষ্টা করছি। ওকে, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এরপরেটা কি? এরপরে হচ্ছে দেখো, আমি বলেছি না ইউজ টু এর গ্রামার চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো ইউজ টু এর আগে তুমি যদি বি বসাও, বি ভার্ব, বি মানে বি ভার্ব কি? এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাঁ, তো ইউজ টু এর আগে তুমি যদি এই এম ইজ আর, ওয়াজ ওয়ার বসাও এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করো, হ্যাঁ, ইউজ টু এর পরে যে ভার্বটা শিখবো ওটার সাথে আইএনজি যুক্ত করো, তখন অর্থ হয়ে যাবে অভ্যস্ত। অর্থাৎ কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, এরকম অর্থ দিবে। বুঝতে পারছো? যেমন তুমি দেখো, বলছে আমি একা থাকতে অভ্যস্ত, তার মানে এখানে এই গ্রামারটা ইউজ করতে হবে। আবার আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই, এক কথা অভ্যস্ত নই, তখন ওই যে নই মানে কি? নট যুক্ত করতে হবে আর কি, আর কিচ্ছু না, শুধু একটা নট যুক্ত করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলছে কি বলছে? আমি একা থাকতে বলতে একা বাস করতে, হ্যাঁ, এখানে থাকা বলতে বাস করা, বাস করা। সো আমি একা থাকতে অভ্যস্ত যেহেতু অর্থ দিয়েছে, তাহলে আমি কি করব? অভ্যস্ত বলতে দেখো, তাহলে আমি হচ্ছে আমি মানে হ্যাঁ, এখন অভ্যস্ত মানে কি? এটা তো বর্তমানের অর্থ দিচ্ছে। অভ্যস্ত মানে আমি এখন অভ্যস্ত, মানে প্রেজেন্ট টেন্স। এর জন্য আমার এখানে বি ভার্ব ইউজ করতে হবে হচ্ছে এম ইজ আর, এটা থেকে যে কোনো একটা। তো এর পরে তো এম হয়, এর জন্য এম ইউজ করলাম, যে আই এম, এরপরে ইউজ টু, কি? ইউজ টু। আর এখানে কি আছে? আই এম ইউজ টু। এবার কি আমার কি লাগবে? মেইন ভার্ব লাগবে না? তো মেইন ভার্ব কোথায়? এই যে তোমার এই যে বাস করা বা থাকা, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। লিভ, যেটা লিভ। এখন ইউজ টু এর পরে কি হবে? আমার আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু দেখো ইউজ টু এর আগে বি ভার্ব নেওয়া মানে হচ্ছে ইউজ টু এর পরে যে মেইন ভার্বটা থাকবে ওটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, সো আই এম ইউজ টু, লিভের সাথে আইএনজি যুক্ত করে লিভিং, আর একা মানে অ্যালোন, মানে আই এম ইউজ টু লিভিং অ্যালোন। আমি একা থাকতে অভ্যস্ত, আমি একা বাস করতে অভ্যস্ত, ঠিক আছে কিনা? তোমাদেরকে আমি প্র্যাকটিস দেবো, নিজেরা করবা।
করবা। দেখো এখানে বলতেছে যে আমি খুব সকালে মনে হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। সো আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই। তো যেহেতু নই আছে নই, তাহলে হচ্ছে আমার এই যে অক্সিলারি ভার্বের পরে একটা নট যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। আমি অভ্যস্ত নই, মানে আই অ্যাম নট, এই যে নট ইউজ করছি নই আছে বলে, আই অ্যাম নট ইউজ টু। ওকে, এখন ঘুম থেকে এখন কি ভার্ব লাগবে না? সাবজেক্ট হলো, ভার্ব মানে আমার হচ্ছে মেইন ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব বসছে সব। তো এই যে ওঠা হচ্ছে তোমার ওঠা ইংরেজি কি? ঘুম থেকে ওঠা ইংরেজি ওয়েক আপ। সো এই যে আমি ওয়েক আপ ব্যবহার করলাম, কিন্তু ওয়েকের সাথে কিন্তু একটা আইএনজি যুক্ত করছি, ঠিক আছে? এই যে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আই এম নট ইউজড টু ওয়েকিং আপ, আমি ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল, ঠিক আছে? এই আর কি, মানে একদম ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি না, কারণ এগুলো আগেই বুঝাইছি। তো মানে এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও জাস্ট, যে যদি আমার বাংলা বাক্যে অভ্যস্ত থাকে তখন আমার ওটাকে ট্রান্সলেট করতে হবে কি হবে? একদম সিম্পল, সাবজেক্টের পরে এম ইজ, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর বসাবা, পাস্ট টেন্স হইলে অজ আর বসাবা, হ্যাঁ অজ আর বসাবা, এরপরে ইউজ টু মেইন ভার্বের সাথে আইএনজি, শেষ, আর কিচ্ছু করার দরকার নেই, অভ্যস্ত অর্থ হয়ে যাবে। আচ্ছা, তোমরা একদম সহজ একটা দিই, সেটা হচ্ছে তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। এটার ইংরেজি করো তো দেখি কেমন পারো। জাস্ট এইটা, যারা বলতেছো ক্লিয়ার ভাবে বুঝতে পারছে, তারা এটা একটু ট্রান্সলেট করে, একদম সহজ, তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আর একটা জিনিস তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিন্তু প্রত্যেকটা নিয়মের পরে হোমওয়ার্ক দিয়েছি, 4টা হোক 5টা হোক, হ্যাঁ অনেকাংশ অনেক বেশিও দিয়েছি। তো এই হোমওয়ার্ক গুলো দিয়েছি এবং পরে আমি হচ্ছে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। তো হোমওয়ার্ক গুলো বা এটাকে তুমি প্র্যাকটিসও বলতে পারো, সেই প্র্যাকটিস গুলো বেশি বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে বিষয়টা তোমার কাছে পাকাপোক্ত হয়ে যায়, তোমার মাথায় একদম গেঁথে যায়। সো তোমাদের তো আমি ওয়েবসাইটে স্লাইড দিয়ে দিই, হ্যাঁ নোটশিট গুলো দিয়ে দিই। তো ক্লাস করার পরে তোমার কাজ হচ্ছে এইগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করা, এবং না বুঝতে পারলে অ্যান্সার গুলো একটু দেখে নেওয়া কষ্ট করে। তো এটা করলে যেটা হবে যে তোমার বিষয়গুলো একটু পাকাপোক্ত হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে, তুমি নিজ থেকেই হচ্ছে তখন বাক্য তৈরি করতে পারবা, ঠিক আছে কিনা? আর ইউজ টু এর গ্রামার কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসে, রাইট ফর্ম ভার্বে আসে। যারা এসএসসি আছো, এইচএসসি আছো তাদেরকে বলছি আর কি। সো গ্রামার আমি তোমাদের আগেও বলেছি যে তুমি যেটাই শিখো একবারই শিখবা, ভালো করে শিখবা। কমপ্লিটিং সেন্টেন্স শিখতেছো, কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো, ব্যবহারগুলো, বাংলা অর্থ সব ভালো করে শিখে ফেলো। এটা দেখবা রাইট ফর্ম ভার্বে কাজে লাগতেছে, কানেক্টরের কাজে লাগতেছে, ঠিক আছে কিনা, অন্যান্য ক্ষেত্রে কাজে লাগতেছে, বিষয়টা এরকম। আচ্ছা, তো এটা কেউ করছো? ইউ গাইজ আর রিয়েলি গেটিং ইট, ওকে, তোমরা বুঝতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে যাই, দেখো এরপরে কি, এই যে গেট, তুমি যদি ইউজটারে কি দাও, গেট দাও, এবং ইউজটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করো, তখন অর্থ হবে অভ্যস্ত হওয়া। মানে অভ্যস্ত হও না এখনো, অভ্যস্ত হওয়ার পথে, এরকম অর্থ দেবে যে এখন অভ্যস্ত হয়নি কিন্তু হওয়ার পথে। হ্যাঁ, যেমন আমি অভ্যস্ত, আমি গাড়ি চালাতে, আমি বাইসাইকেল চালাতে অভ্যস্ত নই কিন্তু অভ্যস্ত হয়ে যাব। এরকম আর কি, মানে কোন একটা কাজ করতে তুমি অভ্যস্ত নও, অভ্যস্ত হচ্ছ, চেষ্টা করতেছো অভ্যস্ত হওয়ার, তখন হচ্ছে এরকম তোমার গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি, এই তোমার হচ্ছে স্ট্রাকচারটা তোমাকে ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ ইট, ওকে। আচ্ছা দেখো এখানে কি বলছে যে যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, কি বলছে, যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। মানে অভ্যস্ত হওনি এখনো, অভ্যস্ত হয়ে যাবে, তার মানে তোমার গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মানে তুমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত না, তো বলতেছে যে তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এটার ইংরেজি কি হবে? এখন এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেরই। আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত শিখবো, যে কন্ডিশনাল সেন্টেন্স কেন 4টা, কোনটা কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়, এটা তোমরা অনেকেই জানো না। সারা জীবন কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামার মুখস্থ করছো, কিন্তু এটা আসলে কি অর্থে ব্যবহৃত হয় এটা কেউ জানো না। তো আমরা আজকে দেখবো। তো এখানে জাস্ট একটু দেখে নাও বিষয়টা কি বলতেছে, যে যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, এটার ইংরেজি কি হবে? ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে, তাই না, সহজ ইংরেজি। তাহলে কি হবে? তুমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে, তুমি অভ্যস্ত হয়ে যাবে। তার মানে তুমি, যে এটা হচ্ছে সাবজেক্ট আমার দ্বিতীয় ক্লাসের, তো ইউ হ্যাঁ, যাবে যেহেতু, তুমি অভ্যস্ত হয়ে যাবে যেহেতু, তাহলে আমার এখানে কি ফিউচার ইনডিফিনিট মানে উইল ইউজ করতে হবে। নরমালি কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামার আর কি আমরা একটু পরে দেখবো। সো আমি এখানে ইউজ করলাম ইউ, এই ডবল এল মানে কিন্তু উইল, হ্যাঁ, উইলের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাবল, তো হচ্ছে অ্যাপোস্ট্রফি আর ডাবল এল। সো তাহলে তুমি হয়ে যাবে, তাহলে ইউ উইল
ইউ উইল, তো অভ্যস্ত হয়ে যাবে, তাহলে কি গেট ইউজ টু ইউজ করতে হবে, যে গেট ইউজ টু আমি ইউজ করলাম এখানে। এবার মেইন ভার্ব লাগবে আমার একটা, তো কি কিসে অভ্যস্ত হবে, এই যে ইংরেজিতে কথা বলতে, যে কথা বলতে আমার ভার্ব কই এখানে, ভার্ব এই যে কথা বলাটা ভার্ব, বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে, এই যে কথা বলাটা ভার্ব, তাহলে আমি এখানে স্পিক লিখলাম, স্পিক, এটার সাথে একটা আইন যুক্ত করে দিলাম গ্রামার অনুযায়ী, স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজিতে কথা বলতে, হ্যাঁ স্পিক ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা, স্পিক বেঙ্গলি মানে বাংলায় কথা বলা, স্পিক হচ্ছে অ্যারাবিক মানে অ্যারাবিকে কথা বলা, সো স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলতে, ফ্লুয়েন্টলি একদম হচ্ছে ফ্লুয়েন্টলি, অনর্গল ভাবে, ঠিক আছে কিনা, এই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই, কিন্তু আমি অভ্যস্ত হতে চেষ্টা করছি। অভ্যস্ত নই মানে কি, আই এম নট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই না, একটু আগেই করেছি এটা আমরা। তো বলতেছে যে আমি অভ্যস্ত হতে চেষ্টা করছি, অভ্যস্ত হই নাই, চেষ্টা করছি, অভ্যস্ত হতে চেষ্টা করছি। এখন এই যে জিনিসটা তুমি দেখো, চেষ্টা করছি আছে এখানে, করছি, তার মানে কি আমার কাজটা চলতেছে, চেষ্টা করার কাজটা চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাদের তো টেন্স বিস্তারিত পড়াইছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমার এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, হ্যাঁ, কিন্তু বাট আমি চেষ্টা করছি, ওকে, তাহলে আমি চেষ্টা করছি ইংরেজি কি, আই এম ট্রাইং, হ্যাঁ আমি চেষ্টা করছি, তারপরে কি অভ্যস্ত হতে, এই যে বাংলা বাক্যে তোমাদের পড়াইছি ইনফিনিটিভের ব্যবহার, তে থাকলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে টু ইউজ করতে হয়, কি ইউজ করতে হয়, টু প্লাস ভার্ব ইউজ করতে হয়, টু প্লাস V1 যেটাকে বলে, চেষ্টা কি অভ্যস্ত হতে, তাই না, তো এখানে তে আছে মানে আমার টু ইউজ করতে, ইনফিনিটিভ টু ইউজ করতে হবে, সো আই এম ট্রাইং টু, আর এরপরে কি অভ্যস্ত হতে, তো এই যে গেট ইউজ টু ইট দিছে, এখানে ইট দেওয়ার কারণ হচ্ছে মানে এখানে বলছে না যে আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই, তো আমি অভ্যস্ত হতে চেষ্টা করছি, মানে আমি এটার সাথে অভ্যস্ত হতে চেষ্টা করছি, এটার সাথে ইট দিয়ে মূলত আমি এই ঘুম থেকে ওঠাটাকে আমি হচ্ছে বোঝাতে চেয়েছি, জাস্ট একটা প্রোনাউন ইউজ করে, কিন্তু আমি এটার সাথে অভ্যস্ত হতে চেষ্টা করছি, এটার সাথে বলতে এই সকালে ঘুম থেকে ওঠার সাথে অভ্যস্ত, এই জন্য ইউজ টু ইট। তো ইউজ টু এর পরে তুমি বলতে পারো যে ভাই এখানে ভার্ব আইন যে এইসব কিছু নাই, হ্যাঁ ইউজ টু এর পরে তুমি হচ্ছে ডিরেক্ট নাউন ব্যবহার করতে পারো, প্রোনাউন ব্যবহার করতে পারো, ঠিক আছে কিনা, এই জিনিসটা বোঝানোর জন্য নরমালি ইটটা দেওয়া, তুমি হচ্ছে ইউজ টু এর পরে ডিরেক্ট নাউন ব্যবহার করতে পারো, প্রোনাউন ব্যবহার করতে পারো। তুমি বললা যে আই এম গেটিং ইউজ টু মাই ফোন, হ্যাঁ ইউজ টু মাই ফোন, আই এম গেটিং ইউজ টু মাই ফোন, মানে আমি আমার ফোনের সাথে অভ্যস্ত হচ্ছি, ওকে, এরকম আর কি, বুঝতে পারছো কিনা, এই যে মানে আই এম ট্রাইং, আমি বুঝতে পারছো কিনা একটু জানা, আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করছি টু গেট ইউজ টু মাই ফোন, আমি আমার ফোনের সাথে অভ্যস্ত হতে চেষ্টা করছি। দেখো এখানে ইউজ টু এর পরে কিন্তু আমি হচ্ছে ইউজ টু এর পরে কিন্তু মাই ফোন ইউজ করছি, মানে নাউন ইউজ করছি এখানে, সেরকম করা যায়, মানে আমি কোনো একটা জিনিসের সাথে চেষ্টা করতেছি বা কোনো একটা জিনিস করতে চেষ্টা করতেছি, হ্যাঁ দুই ভার্ব ব্যবহার করা যায়, আবার হচ্ছে তোমার ফুলিল অর্থ মানে অনর্গল ভাবে, সাবলীল ভাবে। আচ্ছা এবার কন্ডিশনাল সেন্টেন্স, দেখো কন্ডিশনাল সেন্টেন্স তোমরা অনেকেই জানো, বলতে এটার গ্রামারটা তোমরা অনেকেই জানো, কিন্তু তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে না যে কন্ডিশনাল সেন্টেন্স কেন 4 প্রকার, একটা হইলেই তো হইতো, কন্ডিশন শর্ত যেহেতু হচ্ছে একটা হইলে হইতো, হ্যাঁ 4 প্রকার হওয়ার কারণ হচ্ছে তোমার এক একটা কন্ডিশনাল সেন্টেন্সের এক এক রকম অর্থ, ঠিক আছে, সবগুলো কন্ডিশনাল সেন্টেন্স সেম অর্থ হয় না, সেম হচ্ছে সিচুয়েশনে তোমার ব্যবহার হয় না, ঠিক আছে কিনা, এজন্য এটা হচ্ছে 4 প্রকার। এখন আমরা প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স বিস্তারিত দেখবো। কন্ডিশনাল সেন্টেন্সটা হয়তো অনেকে নাও জেনে থাকতে পারো, তাদের জন্য একটু বলে দিচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশন মানে কি শর্ত, সেন্টেন্স মানে কি বাক্য, তার মানে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যে সকল বাক্য দ্বারা শর্ত বোঝায়, হ্যাঁ শর্ত বোঝায়, অর্থাৎ যদি ইংরেজি বাক্যে ইফ থাকে তাহলে ওইটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, আর বাংলা বাক্যে যদি থাকে তাহলে ওইটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স শর্ত বোঝায়, বিষয়টা কেমন বলছে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, শর্ত বোঝাচ্ছে যদি তুমি আসো তাহলে কি হবে, তাহলে আই উইল গো, আমি যাব, মানে শর্ত দেখো আমি যাব, শর্ত হচ্ছে তোমাকে আসতে হবে, ঠিক আছে কিনা, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা হচ্ছে তোমার
কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এখন কন্ডিশনাল সেন্টেন্সে তাহলে কয়টা পার্ট দেখো তো, এখানে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তোমার নরমালি দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কন্ডিশন পার্ট, যেমন এইটা, যদি তুমি আসো, কন্ডিশন পার্ট। হ্যাঁ, যদি তুমি আসো তাহলে কি হবে, ফলাফলটা কি হবে, ফলাফলটা হচ্ছে কি আমি যাব, তার মানে এইটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। তো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে তোমার রেজাল্ট, আমরা পরবর্তীতে দেখবো। সো এই যে এটা হচ্ছে রেজাল্ট পার্ট, RESC রেজাল্ট পার্ট। ওকে, আচ্ছা এখন হচ্ছে দেখো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। দেখো এই যে কন্ডিশনাল সেন্টেন্সের যে গ্রামারটা, এইটা হচ্ছে আমরা একটু আগে দেখে নিব। কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট, একটা কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট। তো আমরা হচ্ছে গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামারটা আমরা একটু দেখার চেষ্টা করি। গ্রামারটা খুবই লাগবে, তোমার এটা রাইট ফর্ম ভার্বে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, তারপরে যে ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগতেছে, সব ক্ষেত্রে লাগবে। সো সবগুলো জিনিস তোমাকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এবার বলতেছে যে জিরো তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে জিরো কন্ডিশনাল জিরো মানে কি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সে উভয় পাশে সেম থাকে, মানে কি, জিরো কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশন পার্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, আবার রেজাল্ট পার্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। কোন টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। বুঝতে পারছো কিনা, অর্থাৎ উভয় পার্টে ভার্বের এক নম্বর ফর্ম হয়। জিরো কন্ডিশনাল সেন্টেন্সে উভয় পাশে ভার্বের এক নম্বর ফর্ম হয়। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল মানে কি, ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তোমার কন্ডিশন পার্টটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং রেজাল্ট পার্টে হয় উইল। দেখো এখানে শুধু উইল না, এখানে ক্যান হতে পারে, এখানে মে হতে পারে, তাহলে উইল, ক্যান, মে সবগুলোই হতে পারে। ঠিক আছে কিনা? আচ্ছা, অর্থাৎ যদি আমার কন্ডিশন পার্টে ভার্বে এক নম্বর ফর্ম থাকে ফার্স্ট কন্ডিশনালে যেটা হয়, তাহলে রেজাল্ট পার্টে আমার কি থাকে, কি হয়, উইল হয়। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। অর্থাৎ কন্ডিশন পার্টে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে রেজাল্ট পার্টে আমার কি হয়, কি নিতে হয়, উড নিতে হয়, বা হচ্ছে মানে উইলের 2 নম্বর ফর্ম, এই যে উইলের 2 নম্বর ফর্ম উড নিতে হয়, বা ক্যানের 2 নম্বর ফর্ম কুড নিতে হয়, বা মেয়ের 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার মাইট নিতে হয়। ঠিক আছে কিনা, এরকম আর কি। ওকে, আর থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে তোমার V3। থার্ড কন্ডিশনাল মানে কি, V3 বলতে এই যে পাস্ট পারফেক্ট টেন্স আর কি। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা তোমার কন্ডিশনাল সেন্টেন্সে যদি তোমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হচ্ছে রেজাল্ট পার্টে কি নিতে হবে, মানে বিষয়টা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশন পার্টটা হচ্ছে তোমার কন্ডিশন পার্টটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর রেজাল্ট পার্টে কি হয়, উড হ্যাভ হয়, কি হয়, উড হ্যাভ হয়। ইন দ্য সেম ওয়ে কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো হতে পারে। ঠিক আছে কিনা? তাহলে সংক্ষেপে যদি গ্রামারটা মনে রাখতে চাও, তাহলে মনে রাখবা যে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে তোমার হচ্ছে কন্ডিশন পার্টে এবং রেজাল্ট পার্ট উভয় পার্টে V1 হয়। আচ্ছা, আর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে যেটা হয় যে কন্ডিশন পার্টে ভার্বে এক নম্বর ফর্ম হয়, রেজাল্ট পার্টে কি হয়, উইল হয়। আচ্ছা, এরপরে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, কন্ডিশন পার্টে V2 হয়, আর রেজাল্ট পার্টে উইলের V2 উড হয়, ক্যানের V2 কুড, মেয়ের V2 মাইট হয়। আচ্ছা, থার্ড কন্ডিশনালে কি V3 থাকে, কি থাকে, V3 থাকে, মানে হ্যাড প্লাস V3, যেটাকে বলে হ্যাড প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, সরি পাস্ট পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট টেন্স মানে তো হ্যাড প্লাস V3, আর রেজাল্ট পার্টে উড হ্যাভ হয়। যাই হোক, এত দেখার দরকার নেই, এখানে প্রত্যেকটা জায়গায় আবার গ্রামারগুলো বিস্তারিত দেওয়া আছে। জাস্ট একবার করে একটু জাস্ট দেখাই দিলাম তোমাদের গ্রামারটা। হ্যাঁ, এখন দেখো জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কেমন অর্থ দেয়, দেখো এখানে আছে ইউনিভার্সাল ট্রুথ, মানে কি, সার্বজনীন সত্য। অর্থাৎ যে সকল কথাবার্তা কাজকর্ম সারা জীবনের জন্য সত্য, সেগুলো হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে। কোন কন্ডিশনাল সেন্টেন্স হবে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিকভাবে সত্য, বৈজ্ঞানিকভাবে যত সত্য কথাবার্তা কাজকর্ম আছে সবই তোমার জিরো কন্ডিশনাল সেন্টেন্স হবে। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে হচ্ছে অভ্যাসগত সত্য। হ্যাঁ, অভ্যাসগতভাবে যে সকল কথা কাজকর্ম সত্য, সেগুলো হচ্ছে আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্সে হবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে কন্ডিশন পার্ট, এই অংশটা কন্ডিশন পার্ট, এই অংশটা হচ্ছে রেজাল্ট পার্ট। আচ্ছা, দেখো তো উভয় পাশে গ্রামারটা একটু খেয়াল করবা। দেন এখানে বলছে যে কি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড মানে কি, জমিন, এই যে মাটি, হ্যাঁ, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, মানে ভিজে যায়। এখন এই কথাটা তুমি দেখো, এটা কি একটা সার্বজনীন সত্য কথা না? যদি বৃষ্টি হয় তাহলে মাটি বা জমিন তো ভিজবেই,
তাহলে এটা একটা সার্বজনীন কথা, এই জন্য এটা কিন্তু আমি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে গ্রামার অনুযায়ী করেছি। বিষয়টা কিভাবে হচ্ছে যে কন্ডিশন পার্টে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তোমরা বুঝতে পারতেছো, টেন্সের ক্লাস তোমাদের করাইছি। আবার রেজাল্ট পার্টে দেখো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে না, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট মানে ভিজে যায়, দুইটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। এই যে সাবজেক্টের পরে ভার্বে এক নম্বর ফর্ম এবং ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে কিনা, তোমরা গ্রামারটা জানো। এবার বলছে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি পানি কি করো, তুমি যদি পানি ফ্রিজ করো, ঠান্ডা করো, হচ্ছে তাহলে কি হবে, ইট বিকাম সলিড, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা হচ্ছে কি কঠিন হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি পানিতে ধরো ফ্রিজে যদি রেখে দাও পানিটা, তাহলে এটা বরফ হয়ে একসময় কঠিন হয়ে যাবে না, তার এটা একটা বৈজ্ঞানিকভাবে সত্য কথা। এই জন্য কিন্তু আমরা এটাকে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে করেছি, বুঝতে পারছো? তাহলে কোন একটা জিনিস হচ্ছে, তাহলে জিরো কন্ডিশনাল কি, জিরো কন্ডিশনাল হচ্ছে সার্বজনীন যে সকল কথাবার্তা সত্য। হ্যাঁ, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে যেমন এখানে বলছে যদি পানি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তবে এটি ফুটতে শুরু করে, এটা বৈজ্ঞানিকভাবে সত্য একটা কথা। তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দাও পানিকে, তাহলে এটা হচ্ছে তখন ফুটতে শুরু করবে, টকবক করে ফুটতে শুরু, এটা বৈজ্ঞানিকভাবে সত্য কথা। তাহলে এইটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামার অনুযায়ী হবে। এই যে এখানে বলছে যদি গাছকে পানি না দাও তবে এটা শুকিয়ে যায়, এটাও কি একটা সার্বজনীন সত্য কথা, গাছকে পানি না দিলে শুকিয়ে যাবে, তো এটাও কিন্তু আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামার অনুযায়ী আমাকে করতে হবে এটা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন এই আর কি। এবার দেখো এবার হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে রিয়েল কন্ডিশনাল, মানে শর্ত অনুযায়ী যেটা হওয়া সম্ভব বা শর্ত অনুযায়ী যেটা হবে, হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। যেমন কি বলতেছে এখানে, তুমি দেখো বলছে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠিনভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে কি এই সত্যটা কি, এই যে শর্তটা, এটা কি হওয়া সম্ভব না? আমি যদি কঠিনভাবে পড়াশোনা করি তাহলে তো আমি পাশ করবই, তাই না? আমার পাশ করার সম্ভাবনা আছে। তাহলে এটার ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে রিয়েল, এখানে দেখো বাস্তব কন্ডিশন, মানে শর্ত অনুযায়ী যে ফলাফলটা হওয়া সম্ভব, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, এবার বলছে ইফ ইউ ডোন্ট হারি, তুমি যদি মানে তাড়াতাড়ি না করো, ইউ উইল মিস দ্য বাস, তাহলে বাসটা মিস করে ফেলবে। মনে করো যে বাস ছাড়বে সকাল 10টায়, এখন মনে করো যে হচ্ছে তোমার বাসায় আসছো, এখন বাজে মনে করো যে 9:40, তাই তাড়াতাড়ি না করলে বাসটা মিস হয়ে যাবে, তোমার নাকি মিস হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স রিয়েল কন্ডিশনাল, যেটা শর্ত অনুযায়ী যে ফলাফলটা ঘটা বা হওয়া সম্ভব, যেটা, ঠিক আছে? এই তাহলে আর গ্রামারটা তোমরা বুঝতে পারতেছো যে গ্রামারটা কি, এই যে ইফ, যদি মানে ইফ এর পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখানে ভার্বে এক নম্বর ফর্ম ইউজ করা হয়েছে, যে স্টাডি ভার্বে এক নম্বর ফর্ম। এরপরে আর রেজাল্ট পার্টে কি হয়েছে, সাবজেক্টের পরে কিন্তু উইল ইউজ করা হয়েছে, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশনালটা দেখি আমরা একটু। সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে অবাস্তব। কি আছে এখানে দেখো, আনরিয়েল। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, অবাস্তব। মানে দেখো অর্থটা কেমন, এটা বুঝতে হবে, বিষয়টা একটু বুঝতে হবে। মানে যেটা শর্ত অনুযায়ী, মানে সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে যেটা কখনো হওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কেমন অর্থ দিবে? যেটা কখনোই হওয়া সম্ভব নয়। যেমন এখানে বলছে দেখো যে ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি ডাক্তার হইতাম, কি আই উড প্রোভাইড ফ্রি সার্ভিসেস টু দ্য পুয়ার, আমি হচ্ছে গরিবদেরকে ফ্রিতে সহায়তা করতাম। এখন মনে করো তুমি মানবিক থেকে পড়েছো, এখন কোন একটা গ্রামে গেছো, দেখো অনেক অসুস্থ দুস্থ মানুষ হচ্ছে রোগে ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসা করাতে পারতেছে না, তোমার দেখে খুব কষ্ট হইলো, এবং তুমি ওই সময় বললা যে আমি যদি ডাক্তার হইতাম তাহলে সব ফ্রিতে চিকিৎসা করে দিতাম। কিন্তু এটা কিন্তু তোমার কাছে সম্ভব না, অবাস্তব, অসম্ভব, কারণ তুমি আর্টস থেকে পড়ছো। আর্টস থেকে পড়ে তুমি যদি বলো আমি যদি ডাক্তার হইতাম, হ্যাঁ, তাহলে হচ্ছে কি গরিবদের সাহায্য, এখন তোমার ক্ষেত্রে ডাক্তার হওয়া সম্ভব না, ওই সাহায্য করাটাও আর সম্ভব না, ঠিক আছে কিনা? তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা, যেটা হওয়া সম্ভব নয়। অবশ্যই ইফ আই মেট দ্য প্রেসিডেন্ট, আমি যদি হচ্ছে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারতাম, হ্যাঁ, তাহলে আই উড হাগ হিম, আমি তাকে কোলাকুলি করতাম, তার সাথে কি করতাম? কোলাকুলি করতাম। এখন তুমি মনে করো খুবই সাধারণ একটা মানুষ, গ্রামে বাড়ি, তোমার ক্ষেত্রে কখনোই হচ্ছে প্রেসিডেন্টের
সাথে সাক্ষাৎ করা সম্ভব নয়, তো তুমি বলতেছো আর কি জাস্ট কল্পনা করে যে আমি যদি করতে পারতাম আর কি তাহলে তাকে একটু কোলাকুলি করতাম তার সাথে। তো এইটা আনরিয়াল কন্ডিশন, যেটা হওয়া সম্ভব নয়। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কি, যেটা কখনোই হওয়া সম্ভব নয়। দেখো সামনে অনেক প্র্যাকটিস আছে, করলে বুঝতে পারবা। তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে বুঝতে পারছো? আচ্ছা গেল। এবার হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে কি, অসম্ভব বা অনুশোচনা। আচ্ছা এটাই মূলত অর্থ। থার্ড কন্ডিশনালটা হচ্ছে তোমার কি, পাস্ট মিনিং, অতীতের অর্থ দিবে। কিসের অর্থ দিবে? অতীতের অর্থ দিবে। আচ্ছা বিষয়টা দেখো, কোনো একটা কাজ তুমি অতীতকালে করো নাই, কোন একটা কাজ তুমি অতীতকালে করো নাই, তো বর্তমানে এসে তুমি হচ্ছে অনুশোচনা বা রিগ্রেট করে বলতেছো, হাই যদি কাজটা করতাম, হ্যাঁ যদি আমি কাজটা করতাম তাইলে এরকমটা হতে পারতো। ধরো হচ্ছে অতীতকালে মনে করো যে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা ছিল, তো পরীক্ষার টাইমটাতে তুমি ভালোভাবে ইফেক্ট দিয়ে পড়াশোনা করো নাই, বা এইচএসসি লেভেল, ধরো তোমার তুমি মনে করো যে তোমার এইচএসসি লেভেল তুমি পার করে আসছো, কিন্তু এইচএসসি লেভেলে তুমি ভালো করে পড়াশোনা না করাই A+ পাও নাই, ভালো ইউনিভার্সিটি চান্স পাও নাই। এখন মনে করো যে হচ্ছে মনে করো যে মাঠে ধান কাটতে কাটতে বলতেছে, হাই এইচএসসি লেভেলটাতে যদি খালেদ ভাইয়ের কথা শুনে একটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে একটা A+ পাইতাম, একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাইতাম, আজকে আমি একটা ভালো জায়গায় থাকতাম। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি, থার্ড কন্ডিশনাল অনুসারে মানে অতীতকালে কোনো একটা কাজ করো নাই, হ্যাঁ করো না, যদি করতা তাহলে এরকম হইতো, এরকম অর্থ দিবে। ঠিক আছে, যেমন এখানে বলছে দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি কঠিনভাবে পড়াশোনা করতা, ইউ উড হ্যাভ গট A+ ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় A+ পাইতা। তার মানে কি, সে অতীতকালে কঠিনভাবে পড়াশোনা করে নাই, তো এখন বর্তমানে তাকে একজন এসে, এই বর্তমান টাইমে তাকে একজন এসে বলতেছে, তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করতে তাহলে A+টা পেয়ে যেতা। এরা বলছে যে হ্যাড ইউ। আচ্ছা এটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনালের আরেকটা রূপ। তো গ্রামারটা তো তোমরা বুঝতে পারতেছো, গ্রামার কিন্তু এখানে সব দেওয়াই আছে, যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর রেজাল্ট পার্টে উড হ্যাভ হবে, যে ইউ উড হ্যাভ গট কেন হয়েছে, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে তো ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাই না? এইটা আর কি। আচ্ছা আর এখানে যেটা হয়েছে যে দেখো, এই বাক্যে কোনো ইফ নাই, কি নাই, ইফ নাই। আচ্ছা এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে অ্যাডমিশন, চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমার হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন আসে আর কি। নরমালি কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসলে থার্ড কন্ডিশনাল থেকে আসে। আচ্ছা এই যে এটা দেখো হ্যাড দ্বারা শুরু হয়েছে, কম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের প্রচুর আসে এই নিয়মটা। হ্যাড, এটাকে বলা হয় হ্যাড কন্ডিশনাল। হ্যাঁ হ্যাড কন্ডিশনাল যেটা হয় যে ইফটা উজ্জ্বল থাকে, কি থাকে, যেমন মূলত বাক্যটা এরকম ছিল, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, কিন্তু হ্যাড কন্ডিশনাল যেটা হয় হচ্ছে ইফটাকে কেটে দেওয়া হয়, দিয়ে হ্যাডটাকে ইউ এর আগে আনা হয়, তাহলে হয়ে গেল কি, হ্যাড ইউ স্টাডিড হার্ড। হ্যাঁ এটা হ্যাড কন্ডিশনাল, মানে এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল আরেকটা রূপ আর কি, মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা তুমি এভাবেও লিখতে পারো, মানে হ্যাডটাকে সাবজেক্ট, ইফ বাদ দিয়ে হ্যাডটাকে সাবজেক্টের আগে এনে তুমি এভাবেও করতে পারো। ওকে, জাস্ট এই জিনিসটা আর কি। আচ্ছা দেখো এরপরে দেখো, এবার এখানে তোমার অনেকগুলো প্র্যাকটিস আছে, পরে আবার ট্রান্সলেট করে দেওয়া আছে। হ্যাঁ তো নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা, এগুলো পারবা, যেহেতু আমি গ্রামার শিখাই দিছি, বিষয়টা বুঝাই দিছি, তো কোনটা কোন হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স এটা তোমরা ধরতে পারবে, এবং সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করবে। প্রচুর প্র্যাকটিস আছে, দেখো প্রচুর প্র্যাকটিস। আচ্ছা দেখো তো এইটা কোন কন্ডিশনাল, আমাকে কেউ একটু বলতে পারবা? যদি সে সময় মতো হাসপাতালে যেত তবে হয়তো সে বেঁচে যেত। বলো তো এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, দেখি কেউ পারে কিনা। ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড, যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে বলো, এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স হবে? এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স বলো? মানে বিষয়টা হচ্ছে সে অতীতকালে কি হাসপাতালে সময় মতো যায় নাই, ফলে মারা গেছে। তো এখন বর্তমানে এসে কেউ একজন আফসোস করে বলতেছে, হাই লোকটা যদি সময় মতো হাসপাতালে যেত তাহলে হয়তো বেঁচে যেত। তাহলে এটা থার্ড কন্ডিশনাল, বুঝতে পারছো? তোমাদের কিন্তু সবগুলো বোঝাইছি কোনটা কোন কন্ডিশনাল। তাহলে এই জিনিসটা আশা করি তোমাদের কাছে, হ্যাড কি হ্যাঁ অবশ্যই কন্ডিশন পার্টে থাকবে, হ্যাড অবশ্যই কন্ডিশনাল পার্টে থাকবে। আচ্ছা এখন তাহলে এটার ইংরেজিও করে ফেলো একটু দ্রুত। যদি সে সময় মতো হাসপাতালে যেত, থার্ড কন্ডিশনাল না, তাহলে যদি মানে কি, ইফ সাবজেক্ট কি, সে, হি। আচ্ছা ইফ হি, আচ্ছা যেহেতু থার্ড কন্ডিশনাল গ্রামার কি, কন্ডিশন পার্টে কি হয়, হ্যাড প্লাস V3, তাহলে ইফ হি, এই হ্যাড, ইফ হি হ্যাড ভার্ব কই, যাওয়া, তার মানে গন, ইফ হি হ্যাড গন, সে যদি যেত কোথায়, দেখো হাসপাতালে, মানে গন টু
the hospital. Hospital. হ্যাঁ, if he had gone to the hospital, সে যদি হাসপাতালে যেত সময় মতো, মানে one time সে যদি সময় মতো হাসপাতালে যেত তবে হয়তো সে বেঁচে যেত। এবার হচ্ছে এই যে সে বেঁচে যেত, এটা হচ্ছে আমার রেজাল্ট পার্ট, তাহলে করে ফেলি আমি, তাহলে কি হি, সে, তাই না? তাহলে হি। আচ্ছা, তো আমার রেজাল্ট পার্টে কি হবে? থার্ড কন্ডিশন রেজাল্ট পার্টে কি হয়? উড হ্যাভ হয়, তাই না? উড হ্যাভ, তো উড হ্যাভ। এবার আমার মেইন ভার্ব লাগিয়েছে বেঁচে যাওয়া। বাঁচা ইংরেজি কি? সারভাইভ, সারভাইভ করা, তাই না? বেঁচে যাওয়া। সো হি উড হ্যাভ সারভাইভড, সে বেঁচে যেত। ইফ হি হ্যাড গন টু দি হসপিটাল, সে যদি হাসপাতালে যেত সময় মতো অন টাইম, হি উড হ্যাভ সারভাইভ, সে হয়তো বেঁচে যেত। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ট্রান্সলেশন। ঠিক আছে, এই না, এখানে সবগুলোই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স না, সবগুলোই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স না। যেমন যদি আমি পাখি হতাম তবে আকাশে উঠতে পারতাম, এটা কোন, এটা কি থার্ড কন্ডিশনাল? না। পাখি তো অতীতে তার মানে হওয়া সম্ভব, যেটা কখনোই হওয়া সম্ভব না সেটা কি সেকেন্ড কন্ডিশনাল না? তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, হ্যাঁ, তাহলে আমি আকাশে উঠতাম। তারপর যে সে যদি প্রধানমন্ত্রী হতো তবে দেশের জন্য অনেক কিছু করতো, এটাও কখনো হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাই এটাও সেকেন্ড কন্ডিশনাল। যেগুলো হওয়া সম্ভব নয়, পসিবল নয় কখনোই, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই তো? তারপরে এই একটা, এটাও সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। যদি তুমি আমাকে সাহায্য করতে তবে আমি সমস্যাটি সমাধান করতে পারতাম। অর্থাৎ তুমি আমাকে অতীতে সাহায্য করো না, যদি করতা তাহলে আমি পারতাম। এই ওকে, এই হচ্ছে কথা। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলতেছে? এবার আমরা হচ্ছে একটু প্যাসিভের দিকে যাব। কোন দিকে যাব? প্যাসিভ। দেখো প্যাসিভ জিনিসটা দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভ তোর বোঝো না? প্যাসিভ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা গ্রামারের সব ক্ষেত্রে লাগে, আর রিটেনের ক্ষেত্রে তো মাস্ট। প্যাসিভ ছাড়া রিটেন হয় না, রাইটিং পার্ট কখনোই সম্ভব না। আচ্ছা দেখো, এখানে বলছে রাফি বই পড়ে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স। ঠিক আছে, কারণ এখানে কে, যে বই পড়তেছে, মানে বিষয়টা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে না বরং কাজ করা মানে কাজটা অন্য কেউ করে তখন সেটা হচ্ছে প্যাসিভ। যেমন এখানে বলছে রাফি বই পড়ে, এখানে বই পড়ার কাজটা কিন্তু রাফি করতেছে, সো এটা আমার অ্যাক্টিভ। আর এরপরেটা তুমি দেখো কি বলতেছে, বই পড়া হয়। এই যে বই পড়া হয়, বইটা কিন্তু আমার বাক্যের সাবজেক্ট, কিন্তু বই কি সে নিজেই নিজেকে পড়তেছে না, বই পড়া হয়, মানে এখানে বই, সে কিন্তু এখানে পড়ার কাজটা করতেছে না, এটা আমার প্যাসিভ হয়ে গেছে। এটা আমার কি হয়ে গেছে? এটা কিন্তু আমার প্যাসিভ হয়ে গেছে। বুঝতে পারছো? এটা কিন্তু আমার প্যাসিভ হয়ে গেছে। বই নিজে পড়ার কাজ, তাহলে কে করে? মানুষ বই পড়ে আর কি। ঠিক আছে, এবার দেখো অনেক সময় কি থাকবে, অনেক সময় হচ্ছে এরকম দ্বারা থাকবে, বা মানে প্যাসিভ হবে। নরমালি বাক্যটা কিন্তু এই যে বই পড়া হয়, বাক্যটা কিন্তু বই পড়া, বই হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং সে নিজে পড়ার কাজটা করতেছে না, সেটা আমাদের প্যাসিভ। কিন্তু প্যাসিভে অনেক সময় দেখা যাবে এরকম দ্বারা থাকে, দ্বারা, তো দ্বারা থাকলে সেখানে বাই ইউজ করতে হয়। রাফির দ্বারা মানে বাই রাফি, ঠিক আছে, কিন্তু বাক্যটা কিন্তু প্যাসিভই, বাক্যটা প্যাসিভই, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বই, আর বই এখানে পড়ার কাজটা করতেছে না, তার মানে এটা প্যাসিভে আছে। ওকে, আচ্ছা এবার দেখো আরো কিছু বাংলা বাক্য আমরা দেখে একটু বোঝার চেষ্টা করি। অ্যাক্টিভ হচ্ছে শিক্ষক ছাত্রদের শেখান, তাহলে এখানে শিক্ষক কিন্তু শেখানোর কাজটা করতেছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। এটা কি? এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্টেন্স। আর পরেরটা দেখো, ছাত্রদের শেখানো হয়, ছাত্রদের শেখানো, এখন ছাত্রদের শেখানো হয়, তার মানে এই ছাত্রদের, এই কিন্তু মানে ছাত্ররা নিজেদেরকে শেখানোর কাজটা এখানে করতেছে না, তাই না? ছাত্ররা এখানে শেখানোর কাজটা করতেছে না, তার মানে এটা হচ্ছে আমার প্যাসিভ। এটা কি? প্যাসিভ। আচ্ছা, পুলিশ চোরকে ধরেছে, তার মানে পুলিশ কিন্তু এখানে ধরার কাজটা করছে, সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। আচ্ছা, আরেকটা বলছে চোর ধরা হয়েছে, চোর ধরা হয়েছে। আচ্ছা, চোর কি সে নিজেকে ধরেছে? না, তার মানে চোর এখানে ধরার কাজটা করতেছে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার এখানে প্যাসিভ, ধরার কাজটা অন্য কেউ করতেছে, ওই মানুষ বা অন্য কেউ হয়তো চোর ধরেছে সেটা বলতেছে এখানে আর কি। বুঝতে পারছো তাহলে বিষয়টা? এবার আমরা হচ্ছে একটু গ্রামারের দিকে যাই। অর্থাৎ যখন আমার বাংলা বাক্যটা প্যাসিভ হবে তখন হাউ টু ট্রান্সলেট, কিভাবে ট্রান্সলেট করতে হবে, অনুবাদ করতে হবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, যারা পেইড ব্যাচের আছো তোমাদেরকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ানোর সময় এই গ্রামারগুলো বিস্তারিত পড়িয়েছিলাম, যারা নতুন তারা একটু দেখো। এখানে বলছে অ্যাক্টিভ, তো আমরা জানি গ্রামারটা কেমন, অ্যাক্টিভ এর গ্রামার হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, খুবই সিম্পল। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে প্যাসিভে প্রথমে সাবজেক্ট বসবে, এইবার হচ্ছে তোমার
পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব, অর্থাৎ বাংলা বাক্যটা যে টেন্সে থাকবে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে। আমি বিষয়টা ক্লিয়ার করব অবশ্যই। এরপরে কি, প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। প্যাসিভ মানেই কি, প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে আমার যেটা মেইন ভার্ব থাকবে ওটাকে আমার সবসময় 3 নম্বর ফর্মে রূপান্তরিত করতে হবে, V3 করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে যদি বাংলা বাক্যে এরকম দ্বারা থাকে তাহলে ওই যে বাই প্লাস ওই শব্দটা বসায় দিতে হবে। এটা হচ্ছে তোমার কি বলা যায়, এটা হচ্ছে তোমার অতিরিক্ত অংশ, এক্সটেনশন। তাহলে এখানে কি বলতেছে, রাফি বই পড়ে, এটা ইংরেজি তো পারো, রাফি রিডস বুক। আচ্ছা গেল। এবার ওটা কি বলছে, বই রাফির দ্বারা পড়া হয়। তার মানে এটা আমার প্যাসিভে আছে, তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসাই যে বুক, বই মানে কি বুকস। অনেকে বলতেছে বুক ইজ রিড, না এটা ভুল। কেন, তোমাদের না আমি পড়াইছি, তোমাদের না আমি মানে একদম শুরুর দিকে ক্লাসে বলেছিলাম যে কমন নাউন কখনো একাকি বসতে পারে না, ওর একাকিত্ব ভালো লাগে না, ঠিক আছে কিনা। হয় কমন নাউনটাকে প্লুরাল করতে হবে, অথবা কমন নাউনটার সাথে কমন নাউনের আগে একটা ডিটারমিনার আর্টিকেল ইউজ করতে হবে। যেমন বুক, এটা একটা কমন নাউন, তাই না। কমন নাউন মানে তো বুঝো, পৃথিবীর সকল মানে একই জাতীয় সকল কিছুকে যখন যে শব্দ দ্বারা পৃথিবীর সকল একই জাতীয় সকল কিছুকে বোঝাবে তখন সেটাকে বলা হবে কমন নাউন। যেমন বুক, বই বলতে এখানে পৃথিবীর সব বইকে বোঝানো হচ্ছে। পেন মানে কলম বলতে পৃথিবীর সব কলমকে সাধারণভাবে এখানে বোঝানো হচ্ছে। চেয়ার বললে এই যে তোমার ঘড়ি বললে তোমার হচ্ছে পৃথিবীর সকল ঘড়িকে সাধারণভাবে এখানে কিন্তু বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট ঘড়িকে কিন্তু বোঝাচ্ছে না। আমি যদি নির্দিষ্ট করে বলি রোলেক্স, হ্যাঁ রোলেক্স যেটাকে বলে, তারপরে আমি যদি বলি রোলেক্স যখন বলবো তখন এটা আবার প্রপার নাউন হয়ে যাবে, কারণ নির্দিষ্ট যে কোনো কিছুর নামই প্রপার নাউন। আমি একটা প্রপার নাউন, হ্যাঁ। তারপর হচ্ছে ধরো আমি বললাম কি ম্যাটেডোর, এটা কলমের নাম না, ব্র্যান্ডের নাম, তাহলে ম্যাটাডোর বললে কিন্তু সেটা আবার প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু শুধু কলম বললে তখন কিন্তু আবার কমন নাউন। সো কমন নাউনটা হচ্ছে প্লুরাল, হয় প্লুরাল করতে হবে এটাকে। যেমন আমি এখানে বই না, বইটাকে করছি বুকস, আমি শুধু বুক বললে ভুল হবে, হ্যাঁ। সো আমি এটাকে তোমার হচ্ছে কি প্লুরাল করে ফেলছি আর কি, বহুবচন করে ফেলছি। আচ্ছা, এবার বই পড়া হয়। আচ্ছা, বই পড়া এটা কোন টেন্স বুঝতেই তো পারতেছো, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স আমাদের পড়াইছে। তাহলে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের পরবর্তী টেন্স কি বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি মনে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি জানা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? সাবজেক্টের পরে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন প্রণালী বলো। সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে আমার এম ইজ আর। কি? এম ইজ আর। সহজভাবে বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এম ইজ আর, তাহলে আমার এখানে কি লাগবে? তিনটা থেকে যে কোনো একটা। তো আমি যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল ভার্ব আর ইউজ করলাম, যে বুকস আর। এরবার কি? মেইন ভার্ব, কই পড়া হয়, যে পড়াটা মেইন ভার্ব, তো মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করলাম, যে বুকস আর রিড রাফির দ্বারা, তাহলে বাই রাফি। শেষ, মানে একদম সহজ। আমরা সামনে বড় বড় বাক্য করব, ঠিক আছে কিনা। আগে জাস্ট মেইন গ্রামারটা একটু শেখাচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। জাস্ট একটাই নিয়ম একটু খেয়াল করলে পৃথিবীর সকল প্যাসিভ সেন্টেন্সকে তুমি বাংলা ট্রান্সলেট করতে পারবা। আচ্ছা, এবার দেখো, বলছে ফুটবল খেলা হয়, তারপরে কি? পরিবেশ দূষিত করা হয়, সব সেম। ফুটবল খেলা হয়, তাহলে আমি প্রথমে ফুটবল লিখলাম, ঠিক আছে, ফুটবল লিখলাম। আচ্ছা, এটা যদি আমার প্যাসিভ, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে কি? এম ইজ আর। ফুটবল যেহেতু হচ্ছে আমার এখানে সিঙ্গুলার, তাই ইজ নিলাম। আর খেলা করাটা মেইন ভার্ব না, এটা 3 নম্বর ফর্ম করলাম, মানে প্যাসিভ মানেই 3 নম্বর ফর্ম। আচ্ছা গেল। এবার দেখো, এবার হচ্ছে এটা একটু আমরা প্র্যাকটিস করি, দেখি কেউ পারে কিনা। এবার এটা একটু কেউ প্র্যাকটিস করো তো। আমরা এখান থেকে প্র্যাকটিস করব, এইটা প্র্যাকটিস করব আর এটা প্র্যাকটিস করব। তো নরমালি আচ্ছা, এটা বল, দরজাটি খোলা হয়েছিল, এটা একটু দেখি কেউ পারে কিনা। দরজাটি খোলা হয়েছিল, এটা কেউ পারো কিনা একটু দেখি। খোলা হয়েছিল, বুঝতে পারতেছি যে বাংলা বাক্যের শেষে এই যে হয়েছিল মানে অতীতকালে কাজটা হয়েছিল, এটা কিন্তু কোন টেন্স বলো তো? এটা কোন টেন্স? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আছে। তাহলে সেইভাবে করতে হবে এটাকে। বলতেছে দেখি কেউ পারে কিনা। বলছে দরজাটি খোলা হয়েছিল, তাহলে আমি প্রথমে এখানে বসাবো দরজাটি সাবজেক্ট না, তাহলে দা ডোর, দরজাটি। এবার আমার কি লাগবে? অক্সিলারি ভার্ব। প্যাসিভের নিয়ম কি? হ্যাঁ, যে টেন্সে আছে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্বটা আমাকে বসাতে হবে। তাহলে এখানে কি হতে পারে? দরজাটি খোলা হয়েছিল। আচ্ছা, এটা আমার যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট
পাস্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? ওয়াজ ওয়্যার। কি? ওয়াজ ওয়্যার। তার মানে আমার এখানে ওয়াজ অথবা যে কোনো একটা নিতে হবে। তাহলে দ্য ডোর, হ্যাঁ, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমি নিব সিঙ্গুলার ভার্ব ওয়াজ, দ্য ডোর ওয়াজ, আর অক্সিলারি ভার্ব বসে মেইন ভার্ব লাগবে না, খোলাটা মেইন ভার্ব। তো ওপেন, ওপেনটা হচ্ছে খোলা, তো ওপেনের 3 নম্বর ফর্ম বসায় দাও, ওপেনড। ঠিক আছে, দ্য ডোর ওয়াজ ওপেনড, দরজাটা খোলা হয়েছিল। হ্যাঁ, এবার এটা করো, অনেক হাসপাতাল নির্মাণ করা হয়েছে, দেখি এটা কি পারে। এইটা পারলে মনে করবো যে তুমি টেন্সটা খুব ভালোভাবে বুঝছো। হ্যাঁ, সুরাইয়া ওপেন, অনেকে শুধু ওপেন লিখছো, ওপেন ইডি যুক্ত করো না, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, প্যাসিভ মানেই ভার্বের 3 নম্বর ফর্ম, সো ইউ হ্যাভ টু অ্যাড ইডি। ওকে, সুরাইয়া করছে রকি, তাহজিব, আরিফুল, তারপর হচ্ছে তোমার নুসরাত জাহান, শারমিন, সূচনা। গুড। আচ্ছা, অনেক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, দেখি এটা কেউ পারে কিনা। অনেক হাসপাতাল বলো তো, অনেক হাসপাতাল। আচ্ছা, এটা কোন টেন্সটাকে বুঝতে হবে। তো অনেক হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কোনো কাজ শেষ হয়ে গেছে, তোমাদের পড়াইছি কোনো কাজ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? সে ভাত খেয়েছে মানে কি? তার ভাত খাওয়া শেষ, তাই না? আমার হচ্ছে সকল বইপত্র পড়া হয়ে গেছে, বা হচ্ছে ধরো আমি এইমাত্র ইংরেজি রিভিশন দিয়েছি, তার মানে কি আমার রিভিশন দেওয়া শেষ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যাই হোক, এগুলো তোমরা জানো, আগে পড়েছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সেই অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তো অনেক হাসপাতাল, এইটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাহলে অনেক হাসপাতাল ইংরেজি কি? ম্যানি হসপিটালস। ম্যানি হসপিটালস, ম্যানি হসপিটালস মানে অনেক হাসপাতাল নির্মাণ করা আছে। এখন আমার অক্সিলারি ভার্ব লাগবে। এখন এটা যেহেতু আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি বসে মনে আছে? হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? হ্যাভ বিল্ড করতেছো, এটা তো তুমি অ্যাক্টিভ করে ফেলছো। তোমরা যেটা করছো, ম্যানি হসপিটালস হ্যাভ বিল্ট মানে কি? অনেক হাসপাতাল তৈরি করেছে, মানে হাসপাতাল নিজেই তৈরি করার কাজটা করেছে, এরকম হয়ে গেছে অর্থটা। হ্যাঁ, সো ম্যানি হসপিটালস কি হবে? তাহলে আমার এখানে কিন্তু ওই যে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট টেন্স রয়েছে, পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? তাহলে আমার এখানে কি হবে? যেহেতু আমার হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে? দেখো, যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, তাই আমার হচ্ছে হ্যাভ বিন নিতে হবে, ভার্বটা প্লুরাল করতে হবে, হ্যাভ বিন নিতে হবে। আচ্ছা, তাহলে ম্যানি হসপিটালস হ্যাভ বিন, এবার কি আমার হচ্ছে ভার্ব লাগবে, মেইন ভার্ব, নির্মাণ করাটা ভার্ব, তো নির্মাণ করা বা কি? বিইএলডি, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, তো এটা 3 নম্বর ফর্ম ইউজ করতে, 3 নম্বর ফর্ম হচ্ছে বিল্ড। তাহলে ম্যানি হসপিটালস হ্যাভ বিন বিল্ড, অনেক হাসপাতাল তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। ঠিক আছে? a lot of hospital, একটা এস যুক্ত করো হসপিটালের শেষে, a lot of hospitals, এস many, এটা অনেকে ভুল, এখানে কেন ভুল করবা? some, many, হ্যাঁ, যেগুলো যে শব্দ দ্বারা অনেক কিছু বোঝাবে, এটার পরে যে নাউন হবে, এই নাউনটা প্লুরাল হবে। যেমন some books, একটা এস যুক্ত, বুক বললে ভুল হবে। many, এগুলো নর্মাল ভুল করলে হবে না। many pens বলতে হবে, many pen না, কারণ অনেক যখন কোনো শব্দ দ্বারা অনেক কিছু বোঝায়, তখন এর পরবর্তী নাউনটা প্লুরাল হয়। গুড, এই তো। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারতেছো, এটা জন্যই ভালো লাগলো। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা একটু দেখো, তাহলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এর বাকিগুলো সব প্র্যাকটিস, এগুলা। এই যে কন্টিনিউয়াস টেন্স যদি হয়ে থাকে, যেমন বই পড়া হচ্ছে, হ্যাঁ, মানে কাজটা চলতেছে আমার, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, মানে এটা প্যাসিভ, কিন্তু কন্টিনিউয়াস এর প্যাসিভ, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে ছায়াটা কিসের? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে মাছ ধরা হচ্ছে, মানে মাছ ধরা হচ্ছে, এর কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভটা কি হবে সেটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, যদি কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটাই বসবে, হ্যাঁ, এবং
জাস্ট অক্সিলারি ভার্বের পরে একটা অতিরিক্ত বিইং বসাতে হবে। কি বসাতে হবে? বিইং বসাতে হবে, ঠিক আছে, বিইং বসাতে হবে। আচ্ছা, এখন যেমন এখানে বলছে বই পড়া হচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে কোন টেন্স? বই পড়া হচ্ছে মানে কি? বর্তমানে বই পড়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি বই লিখলাম বুকস। আচ্ছা, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে কন্টিনিউয়াস টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সে একটা অক্সিলারি ভার্ব অলরেডি থাকে, তো ওইটাই বসায় দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এইজন্য এখানে আর বসালাম। আর অক্সিলারি ভার্বের কি অতিরিক্ত একটা বিইং বসাতে হয়েছে, বিইং বসালাম। সো বুকস আর বিইং, আর পড়া যে মেইন ভার্ব ওটা 3 নম্বর ফর্ম, প্যাসিভ মানে 3 নম্বর ফর্ম। তাহলে বুকস আর বিইং রিড, হ্যাঁ, বই পড়া হচ্ছে। তারপর হচ্ছে মাছ ধরা হচ্ছে, কি হবে? ফিশ ইজ বিইং কট, ফিশ ইজ বিইং কট, মাছ ধরা হচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারো ভাই ফিশটাকে প্লুরাল করলেন না কেন? কারণ ফিশ, মাছ, এটার প্লুরাল হয় না, হ্যাঁ, ঠিক আছে, প্লুরাল হয় না বলতে ফিশটাই সিঙ্গুলার, এই ফিশ শব্দটাকে সিঙ্গুলার এবং এই ফিশটাই আবার প্লুরাল। এটা সিঙ্গুলার মিনিং দিবে, প্লুরাল মিনিং দিবে, এটার অতিরিক্ত বলা যাবে না ফিশেস, এটা বলা যাবে না, ঠিক আছে কিনা? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কন্টিনিউয়াসলি কি হবে বুঝতে পারছো? দেখো আমরা একটু প্র্যাকটিস করি এবার। এই যে এখানে কি বলতেছে যে বাড়িটি গতকাল নির্মাণ করা হচ্ছিল। গতকাল তার মানে গতকাল কাজটা চলছিল, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইলে আমার যেভাবে করতে হবে সেভাবে করতে হবে। দেখো বাড়িটি তার মানে কি? দা হাউস, তাই না? যেহেতু হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব তো তোমার হচ্ছে ওয়াজ ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, তাহলে আমার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই এখানে ওয়াজ বসালাম, দা হাউস ওয়াজ। আচ্ছা, আর তোমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হয় যে অক্সিলারি ভার্বের পরে একটা বিইং বসে, কি বসে? বিইং বসে। তো বিইং বসালাম, দ্য হাউস ওয়াজ বিইং, আর নির্মাণ করা ভার্ব এটা 3 নম্বর ফর্ম করলাম, ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডে, শেষ। এই তাদেরকে বলা হচ্ছিল, দে ওয়ার বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছিল, অতীতকালে বলা হচ্ছিল, অতীতকালে কাজটা চলছিল। সো আমি এখানে পাস্টের কন্টিনিউয়াস করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এইটা বলছে এই গ্রামে দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, হ্যাঁ, তারপরে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এগুলো কি সহজ কিন্তু এগুলো। আচ্ছা, আমরা এটা ট্রান্সলেট করি। বলছে এই গ্রামে দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট কোনটা দেখো তো? দরিদ্রদেরকে, তাই না? মানে আমার এখানে সাবজেক্ট এই যে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, মানে এইটা হচ্ছে আমার এই বাক্যের সাবজেক্ট, তাই না? মানে এই জিনিসটা করা হচ্ছে এখানে, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, মানে এই জিনিসটা এখানে করা হচ্ছে, এটা আমার সাবজেক্ট। তাহলে বিনামূল্যে এই গ্রামে মানে তো হচ্ছে এই যে বাংলা বাক্যের শেষে এ এ এ এ উচ্চারিত হলে এখানে ইন বসে, মনে আছে তো? এই গ্রামে মানে কি? ইন দিস ভিলেজ। আচ্ছা, দরিদ্র মানুষদেরকে, আচ্ছা, কাউকে কোনো কিছু প্রদান করা অর্থে প্রোভাইডের পরে টু হয়, তার মানে এখানে হচ্ছে তোমার এই দরিদ্র মানুষদেরকে এটা শেষে হবে আর কি, টু দ্য পুয়ার পিপল হবে আর কি, শেষে হবে, ঠিক আছে, কাউকে কোনো কিছু প্রদান করা। তাহলে এখানে বিনামূল্যে চিকিৎসা, আচ্ছা, চিকিৎসা সেবা ইংরেজি কি? মেডিকেল সার্ভিস। চিকিৎসা মানে মেডিকেল, হচ্ছে তোমার চিকিৎসা সেবা ইংরেজি হচ্ছে মেডিকেল সার্ভিস। আর বিনামূল্যে যখনই থাকবে তখন এটার আগে একটা ফ্রি লাগাই দেবো, ফ্রি মানে বিনামূল্যে। তাহলে ফ্রি মেডিকেল সার্ভিসেস মানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আচ্ছা, যাই হোক, এটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। করা হয় মানে কি? প্রায় করা হয় বর্তমান কালে। তাহলে প্রেজেন্ট এর পরবর্তী টেন্স কি? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর। তাহলে এখানে আমার যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাই আর নিলাম, ফ্রি মেডিকেল সার্ভিসেস আর। আচ্ছা, এবার কি মেইন ভার্ব লাগবে? এই যে প্রদান করাটা মেইন ভার্ব, তাহলে আমার প্রোভাইড মানে প্রদান করা, প্রোভাইড, যেহেতু প্যাসিভ মানে V3 তাই প্রোভাইডেড। ফ্রি মেডিকেল সার্ভিসেস আর প্রোভাইডেড মানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেখো এই যে কাদেরকে, যাদেরকে, মানে কাউকে কোনো কিছু প্রদান করার অর্থে প্রোভাইডের পর টু আসে, কাদেরকে প্রদান করা হয়? দেখো দরিদ্র মানুষদেরকে, তার মানে হচ্ছে টু। দরিদ্র মানুষ কি? দরিদ্র মানে পোর, দরিদ্র মানে গরিব আর কি, হ্যাঁ, পোর। মানুষ মানে হচ্ছে পিপল, টু পোর পিপল এই গ্রামে, মানে ইন দিস ভিলেজ, হয়ে গেল। তাহলে ফ্রি মেডিকেল সার্ভিসেস আর প্রোভাইডেড টু পুয়ার পিপল ইন দিস ভিলেজ, এই গ্রামে গরিবদেরকে, দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, ঠিক আছে। আচ্ছা, বলতেছে এইটা কেন সাবজেক্ট হলো? ফ্রি মেডিকেল সার্ভিসটা কেন সাবজেক্ট হলো? কারণ
কারণ এই জিনিসটা এখানে করা হচ্ছে, যেই জিনিসটা করা হয় মানে প্যাসিভের সাবজেক্ট, এটা কিন্তু প্যাসিভ, এটা মাথায় রাখবা, এটা কিন্তু প্যাসিভের সাবজেক্ট, মানে বিনামূল্যে চিকিৎসা সেবা এই কিন্তু নিজে প্রদান করতেছে না, প্রদান করার কাজটা অন্য কেউ করতেছে এখানে, হ্যাঁ, প্যাসিভের সাবজেক্ট। আচ্ছা, যে জিনিসটা নিয়ে বাক্যে করা হচ্ছে কোনো কিছু, হ্যাঁ, সেটাই তোমার প্যাসিভের সাবজেক্ট। বুঝতে পারছো কিনা? যেমন এখানে তুমি আরো উদাহরণ দেখো, বলছে কি, এই যে নতুন নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আচ্ছা, এখানে তাহলে প্যাসিভের সাবজেক্ট কোনটা? তাহলে কোন কাজটা নিয়ে কোনো কিছু করা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভের সাবজেক্ট। তাহলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তাহলে ভর্তি প্রক্রিয়াটা নিয়ে কোনো কিছু করা হচ্ছে, সেটা কি সম্পন্ন করা হয়েছে। তাহলে ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে আমার এই প্যাসিভের সাবজেক্ট। আর নতুন নিয়ম অনুযায়ী এটাকে নিয়ে কিছু করা হচ্ছে না, এটা তো কোন একটা বিষয় অনুযায়ী। আবার দেখো এখানে কি পরীক্ষার সকল খাতা সতর্কতার সাথে মূল্যায়ন করা হয়েছে। আচ্ছা, এখন তুমি দেখো তো এখানে প্যাসিভের সাবজেক্ট কোনটা নিয়ে কোনো কিছু করা হচ্ছে, এসব মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন করার কাজটা কি নিয়ে করা হচ্ছে, কোন বিষয়টা নিয়ে করা হচ্ছে? এই যে পরীক্ষার সকল খাতা, তাহলে পরীক্ষার সকল খাতা হচ্ছে আমার এই প্যাসিভের সাবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, এবার গত বছর আমাদের এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, নির্মাণ করা হয়েছে, কোন জিনিসটাকে নিয়ে নির্মাণ করা হয়েছে বা কোন জিনিসটা নির্মাণ করা হচ্ছে সেইটা হচ্ছে তোমার প্যাসিভের সাবজেক্ট। এই যে একটি আধুনিক হাসপাতাল, এটা হচ্ছে তোমার প্যাসিভের সাবজেক্ট, ঠিক আছে? কোশ্চেন করছিল কে? জুবাইল মিয়া, হ্যাঁ, বুঝতে পারছো? এই আর কি। তারপর দেখো শহরের প্রধান সড়কগুলো দ্রুত গতিতে সংস্কার করা হচ্ছে। আচ্ছা, তাহলে কোন জিনিসটা সংস্কার করা হচ্ছে, ওইটা হচ্ছে আমার প্যাসিভের সাবজেক্ট, ঠিক আছে? কোন জিনিসটা? এই যে শহরের প্রধান সড়কগুলো, এইটা হচ্ছে আমার এখানে প্যাসিভের সাবজেক্ট। পরীক্ষার আগে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, নির্দেশটা দেওয়া হয়েছিল কাদেরকে? হ্যাঁ, এই শিক্ষার্থীদের। তার মানে এই হচ্ছে আমার প্যাসিভের সাবজেক্ট। বুঝতে পারছো? এবার এটা করে নতুন নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষা, আছে ভর্তি পরীক্ষা এই কোন সম্পন্ন করা আছে, কোন জিনিসটা সম্পন্ন করা আছে? ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে কিন্তু আমার প্যাসিভের সাবজেক্ট। আচ্ছা, তাহলে ভর্তি পরীক্ষা ইংরেজি ভর্তি মানে হচ্ছে অ্যাডমিশন, প্রক্রিয়া মানে কি? প্রসেস, তাই না? প্রসেস, তাহলে অ্যাডমিশন প্রসেস, ভর্তি প্রক্রিয়া। আচ্ছা, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, কোন টেন্সে আছে দেখো, সম্পন্ন করা হয়েছে মানে কি? এই কাজটা করা শেষ হয়ে গেছে, যে সকল কাজ করা শেষ, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন। তো এখানে আমার কি হবে? অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, হ্যাজ বিন মেইন ভার্ব লাগবে, সম্পন্ন করা, তার মানে কি? কমপ্লিট, কমপ্লিটেড। প্যাসিভ মানে V3, তাহলে অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আর বাদ আছে কি আমার? নতুন নিয়ম অনুযায়ী। তাহলে অ্যাকর্ডিং টু, এই যে অনুযায়ী ইংরেজি কি? অ্যাকর্ডিং টু, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাকর্ডিং টু অনুযায়ী নতুন নিয়ম মানে নিউ মানে নতুন, নিয়ম মানে হচ্ছে নিউ রুলস হয়ে গেল। তাহলে অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাকর্ডিং টু নিউ রুলস, নতুন নিয়ম অনুযায়ী তোমার হচ্ছে কি? নতুন নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বুঝতে পারছো? এই যে এটা কি করছে? রাধা করছে। দেখি, গত বছর আমাদের একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, মডার্ন হসপিটাল was built in our area last year. Good, এই তো রাধা কিন্তু করে ফেলছে, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, সূচনা করছে এটা। হ্যাঁ, বিল্ট ইন লোকাল না, ইন তুমি লোকালিটি বলতে পারো, লোকালিটি। লোকাল শব্দটা অ্যাডজেক্টিভ, লোকাল। যেমন বল লোকাল বয়েস মানে কি? মানে এলাকার ছেলেপেলে। হ্যাঁ, লোকাল হসপিটাল মানে স্থানীয় হাসপাতাল। তারপর হচ্ছে লোকাল কলেজ মানে স্থানীয় কলেজ। তার লোকালের পরে কোন একটা নাউন থাকতে হবে, এটা অ্যাডজেক্টিভ। আর লোকালিটি হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে তোমার অঞ্চল। এরিয়া ব্যবহার করতে পারে, এরিয়া মানে হচ্ছে অঞ্চল, ঠিক আছে? এবার দেখো প্যাসিভটা শেষ, এই প্যাসিভটা শেষ করে দিয়ে আজকে এখানে বলতেছে দেখো যে গতকাল সারাদিন ধরে স্কুল ভবনটি রং করা হচ্ছিল। দেখো রং করা হচ্ছিল, এটা কিন্তু তোমার কোন টেন্স বলো তো? রং করা হচ্ছিল মানে কি? অতীতকালে কাজটা চলছিল, রং করার কাজটা চলছিল, তোমার এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী তোমাকে কি করতে হবে? এটাকে ট্রান্সলেট করতে হবে, তাই না? আচ্ছা, দেখো কি বলছে?
গতকাল, ওটা শেষ। সারাদিন ধরে স্কুল ভবনটি রং করা। আচ্ছা দেখি এটা এখানে বলো তো সাবজেক্ট কোনটা, এখানে প্যাসিভের সাবজেক্ট কোনটা, রং করা হচ্ছিল কোন জিনিসটা, কোন জিনিসটা, স্কুল ভবনটি। তার মানে স্কুল ভবনটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তাহলে স্কুল ভবনটি ইংরেজি কি? দ্য স্কুল বিল্ডিং, তাই না? ভবন মানে বিল্ডিং। দ্য স্কুল বিল্ডিং, দ্য স্কুল বিল্ডিং মানে স্কুল ভবনটি রং করা হচ্ছিল। এবার কিন্তু আমার অক্সিলারি ভার্ব লাগবে, তারপর মেইন ভার্ব, এভাবে। তো এটা যেহেতু আমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? ওয়াজ ওয়ার। তো এখানে যেহেতু সাবজেক্টের সিঙ্গুলার তাহলে ওয়াজ। আচ্ছা মনে আছে কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে প্যাসিভ কিভাবে করতে হয়? তোমার কিন্তু অক্সিলারি ভার্বের পর অতিরিক্তভাবে একটা বিইং বসাইতে হয়। তাহলে এখানে হবে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ বিইং, ওয়াজ বিইং। মেইন ভার্ব কি? এই যে রং করা, রং করা ইংরেজি কি? পেইন্ট। পেইন্ট মানে হচ্ছে রং করা। তো আমি এখানে বসাই পেইন্ট, যেহেতু হচ্ছে প্যাসিভ তাহলে আমার V3 করে ফেলতে হবে, পেইন্টেড করে ফেললাম। দ্য স্কুল বিল্ডিং ওয়াজ বিং পেইন্টেড। হ্যাঁ, স্কুল ভবনটি রং করা হচ্ছিল। আর কি বাকি আছে? গতকাল, সারাদিন ধরে। আচ্ছা তাহলে সারাদিন ধরে ইংরেজি কি? অল ডে। অল নাইট মানে সারা রাত, অল ডে মানে সারা দিন, সারা বিকাল, অল আফটারনুন, সারা সন্ধ্যা মানে অল ইভিনিং। ঠিক আছে, অল ব্যবহার করতে হয় আর কি। সো অল ডে, সারা দিন। হ্যাঁ, গতকাল তাহলে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হয়ে গেল। কি? গতকাল সারাদিন ধরে স্কুল ভবনটি রং করা হচ্ছিল। কি ইংরেজি? দ্য স্কুল বিল্ডিং ওয়াজ বিং পেইন্টেড অল ডে ইয়েস্টারডে। ঠিক আছে, আমাদের এবার হচ্ছে আমরা মডাল ভার্বের কিছু ব্যবহার শিখব। এখানে মডাল ভার্বের অনেক ব্যবহার আছে, যে প্রত্যেকটা মডাল ভার্বের ব্যবহার আছে। মডাল ভার্বগুলো কোন অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে আজকের ক্লাসে আর সম্ভব হচ্ছে না, আমরা নেক্সট ক্লাসে ইংলিশ শিখবো। আগামীকালকে রাত 9টায় আবার ক্লাস রয়েছে। ওকে, তো তোমরা যেহেতু অনেকে ছুটি চাচ্ছ, হ্যাঁ 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে ক্লাসে, 18 মিনিট। তো আর হচ্ছে তোমাদেরকে কষ্ট না দিই, আমরা ক্লাসটা এখানে রেখে দিব আজকে। তো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করো কাইন্ডলি, যে ভাইয়া আমার এই অংশে একটু সমস্যা আছে, আমি এটা বুঝতে পারি না, একটু বলো, আমি বুঝাই দিই। আর আগামীকাল কিন্তু রাত 9টায় আবার ক্লাস আছে। আগামীকাল রাত 9টার ক্লাসে বিস্তারিত বিষয় নিয়ে আবার দেখা হবে। আর আমি আগেও বলেছি শেষের ক্লাসগুলোতে কিন্তু প্রচুর প্র্যাকটিস হবে, তো শেষের ক্লাসগুলো অবশ্যই থাকবা। আর যারা বিগত ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসগুলো দেখে নেবা। তোমরা জানো কিনা 26 অথবা 27 ব্যাচ তোমাদেরকে সব ধরনের সাপোর্ট, একাডেমিক অ্যাডমিশন সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটা গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ। একটা কি গ্রুপ খোলা হয়েছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তার মানে তোমার যুক্ত হলে যেটা হবে, তোমার কোনো কিছু মিস হয়ে যাবে না, কোনো কিছু মিস আউট হয়ে যাবে না। মানে যখন একাডেমিতে যেটা হয়, যে ক্লাস হয়, সব তুমি পেয়ে যাবো এখানে ম্যাটেরিয়ালস। তো আমাকে নক দিতে পারো। আমি এই যে এটা হচ্ছে আমার আইডি, হ্যাঁ, এই যে খালিদ সাইফুল্লাহ, এইখানে নক দিতে পারো। মানে বিষয়টা হচ্ছে, অথবা সিআরডিমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ওইখানে একটু নক দিতে পারো, তাহলে তোমার হয়ে যাবে। আর ওইটা না পারলে আমাকে নক দিও, আমি তোমাকে নাম্বারটা প্রোভাইড করবো। সিআরডিমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নর্মালি নক দিলেই তোমাকে সব জায়গায় যুক্ত করে দিবে। তুমি এই ফ্রি হ্যান্ডরাইটিং এর বিগত ক্লাসের নোটশিটগুলো সব ওয়েবসাইটে পেয়ে যাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে রাত 9:15-তে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।